সুপ্রিম কোর্টে হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীকে এই এয়ারপোর্ট মসজিদের কাছে। মুসলিমরা ভয়াবহ রূপ নিয়ে আজকে। এদিকে আজ কলকাতা এয়ারপোর্ট মসজিদের বিষয়ে শুভেন্দু অধিকারী আটক হয়েছে। কলকাতার সুপ্রিম কোর্ট কঠিন একটি রায় দেয়। মুসলিমরা ভয়াবহ রূপ নেয় শুভেন্দু অধিকারীর উপর আক্রমণও করেছিল আজকে সন্ধ্যার পরে। আর সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পুরোপুরি ধুয়ে দিলেন একেবারে পীরজাদা তোহা সিদ্দিকী। তিনি বললেন আর কেউ ফাঁদে করছেন না সিদ্দিকুল্লাহ চৌধুরীর। ভারতের সুপ্রিম কোর্ট নিজেই দিল্লির মুখের উপর এমন এক ঐতিহাসিক থাপ্পড় মেরেছে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মোদী সরকারের পুলিশ আর আদালত মিলে কি নোংরামি খেলেছিল তা সুপ্রিম কোর্ট হাতে নাতে টের পেয়ে গেছে। পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদে জুম্মা সহ সব নামাজ বন্ধ রাখার সিদ্ধান্তে বাড়ছে উত্তেজনা। সম্ভাব্য প্রতিবাদ এড়াতে সমাবেশে নিষেধাজ্ঞা সহ এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সদস্য। বাঁকড়া মসজিদ ভাঙা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে সিদ্দিকুল্লাহর আলটিমেটাম। রাজপথে নামল কোটি মুসলমান। এই বিমানবন্দরে এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। সরকারি সম্পত্তির উপরে এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েকটা লাখ মন্দির আছে। পশ্চিমবঙ্গে অসংখ্য মন্দির আছে, কিন্তু এই কলকাতা এয়ারপোর্ট মসজিদকে কেন ভাঙা হচ্ছে এইটা নিয়ে এখন মুসলমান থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কলকাতার হিন্দুরাও প্রতিবাদ জানাচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী হাইকোর্টের মধ্যে বিপদে পড়েন এবং হাইকোর্ট কঠিন একটি রায় দেয়। দর্শক শ্রোতা, গতকালকেও কিন্তু উত্তাল হয়েছিল সেইখানে। নেতা সিদ্দিকুল্লাহ সেইখানে অনেক বক্তব্য দিচ্ছিল এবং নামাজ পড়তে গিয়ে তুপের মুখে পড়েছিল। আজকে নতুন ঘটনা ঘটে, শুভেন্দু অধিকারী বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে এই মসজিদের বিষয়ে মুসলিমরা যে অ্যাকশন নিচ্ছে এবং শুভেন্দু অধিকারী যে তুপের মুখে পড়ে বিপদে পড়ে হাইকোর্টে গিয়েও সেইটাও দেখতে পারবেন। আসুন, আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কি বলবে আমি ওটা ঠিক বলতে পারবো না এক্স্যাক্টলি কি বলেছে, তবে প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবে, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক হতে পারে। আজকে তো ওখানে কারফিউ জারি করা হয়েছে। দেখুন 163 জারি করবেন, সেটা রাইট আছে, জারি করতেই পারে। তো প্রশ্ন থেকে যাচ্ছে যে 1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপর এয়ারপোর্ট হয়েছে 1934-এ। এই কথাটার আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করার, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে হুটহাট মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করবো যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর বই আউট হবে। কারণ তখন বুদ্ধবাবুর আমল ছিলেন, সেন্ট্রাল অ্যাভিয়েশন মিনিস্টার তখন বিজেপির আন্ডারে ছিল, তারা এসেছিলেন এখানে, তারা আলোচনা করেছেন, বেশ কিছু কি নোটও ছিল, সেই নোটটাও তোলা হোক। তখন কি বিষয়টা নিয়ে আলোচনা করতে হয়েছিল সেগুলো দেখলে অনেক দেখা যাবে। অহেতুক এটাকে নিয়ে এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম মদন মিত্রকে শিবির বদল করলেন, আজকে শোনা যাচ্ছে তাপস ছেড়ে দিয়ে যাবেন, মনোজ গুপ্তের নামও শোনা যাচ্ছে, কি বলবেন? দেখুন, তৃণমূল যে পাপগুলো করেছে, অবশ্যই মমতা ব্যানার্জিকে একটা বড় অংশে পাপ দিতে হবে মাথায়। কারণ তিনি দলের সর্বোচ্চ নেত্রী ছিলেন, তার আমলে অন্যায়গুলো হচ্ছিল, তিনি মুখ বুঝে সহ্য করেছেন। এই পাপের ফলগুলো এগুলো হচ্ছে। যারাই যাচ্ছে তারাই দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দল থাকছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য শিবির বদলাচ্ছে বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ যাচ্ছে। দেখুন, কিছুতে একটা বলে পাবলিককে বোকা বানিয়ে দিতে হবে। এতদিন অভিষেক বাবু এবি করে লাপালাপি করছিলেন। দেখো, আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো যে বেশ কয়েকজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি তারা বাঁকড়ার দিকে এগিয়ে চলেছেন। আমরা সেই ছবিটা দেখছি। আপনারা কি জমায়েত করবেন? হ্যাঁ, দেখো, কোনো রকম কোনো জবাব পাওয়া যাচ্ছে না তাদের থেকে। সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছু সময় আগে তার গাড়িতে করে আমরা দেখলাম তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার মুখে তাকে প্রশ্ন করা হয় যে তার কর্মসূচি হবে কি হবে না। তিনি জানান যে তার কর্মসূচি আজকের মতো হবে না।
আমি সরাসরি কথোপকথনটা শোনানোর চেষ্টা করব। আর একটা চিঠি আপনার থানা দিয়েছে, এখন এতে কি যদি বলে নামাজ পড়ার পারমিশন এখানে হবে হবে না এখানে কিছু অন্য জায়গায় পড়ে নেবো? আমরা একটা চিঠি দিয়েছি, পারমিশন এসে দিয়েছি না না কিছু পারমিশন কেউ দিয়েছি, কিছু নেই কিছু পারমিশন জোর জবরদস্তি কিছু নয়। আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমি তো না বলে দিচ্ছি, আবার জোর জবরদস্তি আমরা অন্য জায়গায় পড়ে নেবো, বারবার এটা অন্য জায়গায় পড়ে নেবো, অন্য জায়গায় পড়ে নেন। কি হবে দাদা, কর্মসূচির কি হবে? আমরা অন্য জায়গায় নামাজ কর্মসূচির কি হবে? ঠিক আছে তাহলে আমরা কোথায় করব? আমরা অন্য জায়গায় নামাজ পড়বো, মজবুর কিছু করার নাই। পুলিশ অ্যালাউ করলো না। দেখো পুলিশের তরফ থেকে স্পষ্টত আমি কথা বলার চিঠি দিয়েছি, সবাইকে চিঠি দেখো সরাসরি তাদের থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি জানিয়েছেন যে তার আজকের যে কর্মসূচি, যে এখানে বাঁকড়া মোড়ে তারা নামাজ পড়বেন, সেই কর্মসূচি আপাতত সেই তুলে নেওয়া হয়েছে, সে তেমনটা জানালে। ছবিটা দেখাবো, এখনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এখানে মোতায়েন রয়েছে এবং সংখ্যালঘু সমাজের বেশ কয়েকজন প্রতিনিধি তারা দেখতে পাচ্ছি আমরা পার্শ্ববর্তী যে একটি মসজিদ রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে। আমি ছবিটা আরও একটু দেখানোর চেষ্টা করব, এগিয়ে আসতে বলবো আমার প্রতিনিধি, আমার সহকর্মী সমরকে। দেখো একদম 12টা নাগাদ কর্মসূচি শুরু করার ঘোষণা করা হয়েছিল, এই মুহূর্তে কর্মসূচি তুলে নেওয়া হলো। তার কারণ পুলিশের তরফ থেকে বা বিমানবন্দর থানার তরফ থেকে কোনো রকম কোনো অনুমতি দেওয়া হয়নি। পুলিশের অবস্থান একেবারে স্পষ্ট, 163 ধারা জারি করা হয়েছে। আমি পুলিশের তরফ রুট মার্চের ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ যে পুলিশের রুট মার্চ চলছে এই মুহূর্তে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তার আগে বাঁকড়া মোড় সংলগ্ন যে রাস্তা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ি, সেখানে তারা রুট মার্চ করেছে। অনবরত মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই এলাকায় 163 ধারা অর্থাৎ ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা 163 ধারা। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব, উল্টো দিকের ছবিটা সমরকে বলবো একটু তুলে ধরার জন্য। ঠিক বিমানবন্দরের দিকটা এতক্ষণ আমি দেখাচ্ছিলাম, বিমানবন্দরের বিপরীত দিকটা বিমানবন্দর লাগো অর্থাৎ যেদিকে মসজিদটি রয়েছে সেখানে পুলিশ এই মুহূর্তে পজিশন নিয়েছে। সমর দেখাচ্ছে সেই ছবিটা, একদিকে বিধাননগর পুলিশ, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ান প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি বিমানবন্দরের ভেতরে যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারেও আজকের জন্য অতিরিক্ত সিআইএসএফ জওয়ান, সমরকে বলবো ছবিটা দেখানোর জন্য, আজকে ওয়াচ টাওয়ারেও অতিরিক্ত সিআইএসএফ জওয়ান রয়েছে। তার কারণ যেহেতু একটা গোলমালের পরিস্থিতি তৈরি হতে পারে সেরকম ইনপুট ছিল পুলিশের কাছে, সেই মতোই সকাল থেকেই পুলিশি বন্দোবস্ত ছিল। কিন্তু যখন দেখা গেল যে কিছু নির্দিষ্ট সময় পর পুলিশের তরফ থেকে যখন 163 ধারা বা ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা 163 ধারা অর্থাৎ যেখানে বলা আছে যে কোনোভাবেই 4 জনের বেশি জমায়েত করা যাবে না, সেই ঘোষণা হতেই দেখা গেল যে এখানকার যারা কর্মসূচি ঘোষণা করেছিলেন কার্যত তারা মৌখিকভাবে সেই কর্মসূচি বাতিলের কথা জানিয়ে গেলেন। আমরা দেখলাম পুলিশের সঙ্গে তাদের কথোপকথনের ছবি, ভেতরে ঢুকে গেলেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ি এবং সেখানেই আজকে এই মুহূর্তে নামাজ পড়া হবে। আমরা দেখতে পাচ্ছি দেখো কালো ব্যাচ পরে রয়েছেন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি যারা, তারা আজকে ঘোষণা করেছিলেন যে ভেতরে যেহেতু নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। দাদা কি হবে সিদ্ধান্ত, কোথায় পড়বেন নামাজ? বিভিন্ন জায়গায় জায়গা আছে, ওখানে পড়বে, অসুবিধা। এই বিমানবন্দরের এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। সরকারি সম্পত্তির উপরে এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, এয়ারপোর্ট বিমানবন্দরের ভেতরে যে মসজিদটা আছে সেই মসজিদটা ভাঙা হবে শুনছি। কেন? আমার প্রশ্ন কেন? কারণ আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, এয়ারপোর্ট বিমানবন্দরের পাশেই আমার বাড়ি। আমি দেখেছি এই বিমানবন্দরের এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। কারণ এখান দিয়ে কেন বলছি, কারণ আমরা যখন ছোট ছিলাম বিমানবন্দরের ভেতরে ঢুকে বিমান চলাফেরা মানে বিমান ওঠানামা করা আমরা দেখতে পেতাম। এখন অনেক উন্নত হয়ে গেছে, এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু বিমান উঠতে, প্লেন উঠতে বা নামতে ওই মসজিদ কোনো সমস্যার সৃষ্টি করে না। তবু কেন এই বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদটাকে ভাঙার পরিকল্পনা চলছে? আমি এখন একটা কথা বলি যে এই বিমানবন্দরটা ভাঙা কি এতটাই জরুরি? তাহলে সরকারি সম্পত্তির উপরে এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, তাহলে সরকারি রাস্তার ওপরে যে মন্দিরগুলো, সরকারি জলের ট্যাঙ্কের গায়ে যে মন্দির আছে, এরম অনেক আছে, খোঁজ নিয়ে দেখবেন সরকারি সম্পত্তির উপরে, সেই মন্দিরগুলোকে কেন
ভাঙার পারমিশন দেওয়া হচ্ছে না। আমি হিন্দু মুসলিম বুঝি না, আমি বুঝি ওপরওয়ালা একটাই, বিভেদ সৃষ্টি করেছি আমরা, হিন্দু মুসলিম সৃষ্টি করেছি আমরা, সবার আগে মানুষ, আমরা বাঙালি। আমরা এতদিন জানতাম আমরা বাঙালি, কিন্তু বর্তমানে 2026-এর পর থেকে আমি টের পাচ্ছি বা আমরা টের পাচ্ছি আমরা জাতির নির্বিশেষে আছি। হিন্দু মুসলিম শিখ ঈসাই এগুলোকে আঙুল দিয়ে দেখানো হচ্ছে। কেন? এই নীতিতে তো আমি অন্তত ছোট থেকে বড় হইনি, যার জন্য আমার ভেতরে লাগছে। আমাদের ঘরে ছোট ছোট আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, আমাদের নাতি নাতিরা, এরা কি শিখবে? জাতির বিভাজন। এইটা থেকে একটু বিরত থাকলে হয় না? আমি জানি না, আমার এটা খারাপ লাগলো তাই বললাম, যে মন্দির মসজিদ নিয়ে খেলা এটা বন্ধ। মসজিদের জায়গায় এয়ারপোর্ট ছিল না, এয়ারপোর্টের জায়গায় মসজিদ ছিল, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের উত্তরে আসে যে মসজিদের প্রায় 1 যুগ পরে কিন্তু এয়ারপোর্টটা হয়েছিল। এতদিন পর্যন্ত কিন্তু কখনো নিরাপত্তা হানি হয়নি, কিন্তু আজকে বিজেপি সরকার আসার পরে কোথাও গিয়ে মনে হচ্ছে যে মসজিদে নামাজ পড়তে আসার পরে নিরাপত্তা হানি হবে। যদি এমন তাদের মনে হয়ে থাকে, রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে মসজিদকে যে পুনর্স্থাপন করার ভাবনা অবশ্যই ভাবা হোক। প্রত্যেকটা ধর্মকে যে সমান রাইট আছে, প্রত্যেকটা আমাদের ধর্ম চালন করার, ধর্ম পালন করার, ধর্ম যে যার মতো ভাবে যে সংবিধান আমাদের যে রাইট দিয়েছে সেই রাইটকে আমরা যেন মান্যতা পাই। কোথাও গিয়ে যেন মুসলিমদের মনে না হয় যে মাননীয় শুভেন্দু অধিকারী সরকার শুধু হিন্দু সরকার। এটা বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা। এই সকলকে সম্প্রীতির বাংলায় অক্ষুণ্ণ রাখার জন্য মাননীয় শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, তিনি যেন সকলের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাতে তিনি থাকেন। আগামী 20শে জুলাই থেকে 13ই আগস্ট 2026-এর মধ্যে ভারতবর্ষে ঠিক কি কি ঘটতে চলেছে আপনি জানেন? তবে শুনুন, সকলের জানার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিতে অনুরোধ করব, আর আপনারও মতামত রেখে যাবেন একটি লাইকের সঙ্গে। সংসদে বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রীয় বর্তমান সরকার যা করতে চলেছে, যেসব বিল আনতে চলেছে, সেই সব বিল যদি পাশ করাতে পারে, তাহলে আগামী দীর্ঘ কয়েক দশক ধরে ভারতবর্ষ হয়ে যাবে আরো একবার পরাধীন, আরো একটা ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হবে ভারতবর্ষে, যেটা আমার জন্য, আপনার জন্য, কারো জন্য ভালো হবে না। আপনার মতামত দিয়ে যাবেন, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভারতের লোকসভা এবং রাজ্যসভার মনসুন অধিবেশনে আজ 18ই জুলাই শনিবার দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। বিমানবন্দরের মসজিদ বিতর্ক থেকে তৃণমূলের ভাঙন, একাধিক ইস্যুতে সরব নওশাদ সিদ্দিকী। বিমানবন্দর সংলগ্ন মসজিদ বিতর্কে সিদ্দিকুল্লাহর জামায়াত কর্মসূচি বাতিল হলো। বাঁকড়ায় জারি 163 ধারা। বন্ধ কারখানায় মধু চক্রের আসর, মিলল প্রচুর কন্ডোমের প্যাকেট, গর্ভনিরোধক ওষুধ, বিস্মিত মালিক। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবন্দর সংলগ্ন মসজিদ বিতর্ক, তসলিমা নাসরিনকে বাংলায় আনার পরিকল্পনা, কোয়েল মল্লিকের ইস্তফা, তৃণমূলের অন্দরে ভাঙন এবং দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগ সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মন্তব্য করেন ভাঙড়ের আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিমানবন্দর সংলগ্ন 1890 সালের ঐতিহাসিক মসজিদ নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দর প্রাঙ্গণে মসজিদ নয়, বরং মসজিদের জমিতে বিমানবন্দর হয়েছে। তিনি সুরক্ষা, রানওয়ে ও ধর্মীয় উপাসনার বিষয় মাথায় রেখে মুখ্যমন্ত্রীর কাছে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি ও ইসলামিক স্কলারদের নিয়ে গোল টেবিল বৈঠকের আবেদন জানান, যাতে আইনি সমাধান বের করা যায়। তসলিমা নাসরিনকে বাংলায় আনার পরিকল্পনা নিয়ে বিজেপিকে আক্রমণ করে নওশাদ বলেন, সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এখন এই ইস্যু সামনে আনা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন, বাংলায় যে কেউ আসতে পারেন, কিন্তু কোনো ধর্মকে আঘাত করে উস্কানিমূলক বক্তব্য দিলে গণতান্ত্রিক পথে তার তীব্র প্রতিবাদ হবে। কোয়েল মল্লিকের ইস্তফা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি ও সিনেমার জগৎ এক নয় এবং রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা ব্যক্তিদের বেছে নেওয়াই ভুল ছিল। বিমানবন্দর সংলগ্ন মসজিদ বিতর্কে সিদ্দিকুল্লাহর জামায়াত কর্মসূচি বাতিল হলো।
বাঁকড়ায় জারি 163 ধারা। দমদম বিমানবন্দরের সীমানার মধ্যে থাকা মসজিদ স্থানান্তরের প্রতিবাদে 1 কোটি মানুষের জমায়েতের ডাক দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তবে শুক্রবার কর্মসূচির আগেই বিধাননগর পুলিশ কমিশনারেট বাঁকড়া এলাকায় 163 ধারা জারি করে 4 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে এবং এলাকায় কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়। পুলিশ নিরাপত্তার মধ্যেই সিদ্দিকুল্লাহ বাঁকড়া এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরে বিধাননগরের পুলিশ কমিশনারের। দর্শক, আপনারা হয়তো দেখলেন, এখানে কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সেই মসজিদ নিয়ে অসংখ্য নিউজ এবং শুভেন্দু অধিকারী যে বিপদের মুখে পড়েন, শুভেন্দু অধিকারী গিয়ে নিয়ে অসংখ্য তথ্য কাজ। এই পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।